শুরুতেই একটা খুন, আর খুনি নিজে স্বীকার করছে সে তার বাবাকে হত্যা করেছে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসে ৩ বছর আগের এক করুণ ইতিহাস। একটি সাধারণ কলেজ ছাত্রী থেকে কিভাবে রূপা হয়ে উঠল একজন পতিতা। কিন্তু গল্পের আসল টুইস্ট এখানে নয়। আসল রহস্য লুকিয়ে আছে আবির আর রূপার এক অদ্ভুত ভালোবাসার গল্পে, যেখানে ভালোবাসা আছে, ত্যাগ আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে বিশ্বাসঘাতকতা এবং নোংরা অতীত। আবির কি পারবে তার ভালোবাসাকে বাঁচাতে, নাকি ভাগ্যের নির্মম পরিহাসে সবাইকে মরতে হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টুইস্টটি আপনার মাথা ঘুরিয়ে দেবে। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই একটি অন্ধকার জেলখানার দৃশ্য। সেখানে নিলয় নামের এক যুবককে পুলিশ খুব কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করছে। তার বিরুদ্ধে অভিযোগ সে নিজের আপন বাবাকে খুন করেছে। কিন্তু কেন? একটা ছেলে কেন তার নিজের বাবাকে খুন করবে? পুলিশের এই প্রশ্নের উত্তরে নিলয় তখন তার জীবনের সেই করুণ কাহিনী বলতে শুরু করে। গল্প ফ্ল্যাশব্যাক করে চলে যায় কিছুদিন অতীতে। গল্পের নায়ক আবির তখন খেলার মাঠে ব্যস্ত। ঠিক তখনই তার চোখ আটকে যায় রূপার ওপর। প্রথম দেখাতেই আবির যেন রূপার মায়াবী চেহারার প্রেমে পাগল হয়ে যায়। এরপর থেকে আবিরের রুটিন হয়ে দাঁড়ায় প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে রূপাকে এক নজর দেখা। রূপাও আবিরকে খেয়াল করে, কিন্তু সব বুঝেও না দেখার ভান করে চলে যায়। একদিন রূপার বান্ধবী তাকে ইশারা করে বলে, ওই ছেলেটা মনে হয় তোর প্রেমে পড়েছে রে, তোকে খুব ভালোবাসে। বান্ধবীর কথায় রূপার উত্তর ছিল বেশ রহস্যময়। সে বলে, আমার জীবনে ভালোবাসার কোনো মূল্য নেই, আমি জেনে শুনে কাউকে ঠকাতে পারবো না। কিন্তু আবেগের বশে একদিন আবির রূপার সামনে গিয়ে তার ভালোবাসার কথা বলেই ফেলে। আবিরের প্রপোজালের জবাবে রূপা এমন একটি কথা বলে যা আবির কল্পনাও করেনি। রূপা আবিরের চোখের দিকে তাকিয়ে বলে, ভালোবাসা মনের না, ভালোবাসা হলো দেহের। এই অদ্ভুত কথা বলেই রূপা সেখান থেকে চলে যায়। আবির রূপার এই কথার কোনো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না। সে তার বেস্ট ফ্রেন্ড নিলয়কে ফোন করে জানতে চায়, ভালোবাসা মনের না, দেহের, এই কথার মানে কি? নিলয় ফোনে কিছু না বলে জানায়, ফোনে এসব বলা যাবে না, কাল ভার্সিটিতে আসিস, তখন বুঝিয়ে বলবো। কিন্তু ঠিক এই মুহূর্তে মুভিতে একটি টুইস্ট আসে। আমরা দেখতে পাই আবির যাকে নিজের সবচেয়ে ভালো বন্ধু ভাবছে, সেই নিলয় আর রূপা তখন একে অপরের সাথে খুব ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। দর্শক হিসাবে আমরা বুঝতে পারি নিলয় সব জেনেই আবিরের সাথে অভিনয় করছে। পরদিন আবির আবারও নাছোড়বান্দার মতো রূপার পথ আটকায়। সে রূপার সেই কথার মানে জানতে চায় এবং বারবার বোঝাতে চায় যে সে তাকে সত্যিই ভালোবাসে। রূপা তখন কোনো উত্তর না দিয়ে আবিরকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে দাঁড়িয়ে রূপা তার জীবনের সবচেয়ে বড় সত্যটা ফাঁস করে দেয়। সে আবিরকে বলে, আমি যা বলেছিলাম তার মানে হলো আমার ভালোবাসা টাকা হলেই পাওয়া যায়। আমি কোনো সাধারণ মেয়ে নই, আমি হলাম একজন পতিতা। রূপার মুখে নিজেকে পতিতা পরিচয় শুনে আবিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কিছুতেই বিশ্বাস করতে পারে না যে তার ভালোবাসার মানুষটি এমন হতে পারে। আবিরের এই অবিশ্বাস দেখে রূপা তখন তার বুক চাপা কষ্টগুলো আর লুকিয়ে রাখতে পারল না। সে শুরু করল তার জীবনের সেই করুণ ইতিহাস। গল্প আমাদের নিয়ে যায় ৩ বছর পেছনের একটি ছায়াঘেরা গ্রামে। আমরা পরিচিত হই গ্রামের স্বনামধন্য হাই স্কুলের হেডমাস্টার রমিজ মিয়ার সাথে। তিনি যেমন সৎ তেমনি নীতিবান। আর এই রমিজ মিয়ার একমাত্র আদরের মেয়ে হলো আমাদের গল্পের নায়িকা রূপা। একদিন রূপা কলেজ শেষ করে বাড়ি ফিরছিল। হঠাৎ গ্রামের প্রভাবশালী চেয়ারম্যানের বখাটে ছেলে সিয়াম তার পথ আটকে দাঁড়ায়। সিয়াম অত্যন্ত বাজেভাবে রূপাকে প্রস্তাব দেয়, কি ব্যাপার রূপা, তুমি আমার ভালোবাসায় সাড়া দাও না কেন? রূপা সাহসের সাথে উত্তর দেয়, এসব নোংরামি আমার ভালো লাগে না, আমার স্বপ্ন অনেক বড়, আমি লেখাপড়া করতে চাই। এই বলে সে দ্রুত সেখান থেকে চলে যায়। রাতে বাবা বাড়ি ফিরলে রূপা ভয়ে ভয়ে বাবাকে সিয়ামের সব কুকর্মের কথা খুলে বলে। মেয়ের মুখে বখাটে ছেলের উপদ্রবের কথা শুনে একজন বাবা হিসেবে রমিজ মাস্টার আর স্থির থাকতে পারেন না। রাগে তিনি ফেটে পড়েন, আমি এক্ষুনি ওই চেয়ারম্যানের কাছে গিয়ে তার ছেলের নামে নালিশ দিব। বাবার রাগ দেখে রূপা ভয় পেয়ে যায়। সে বাবাকে থামানোর চেষ্টা করে বলে, বাবা, ওরা অনেক প্রভাবশালী, ওদের অনেক ক্ষমতা, ওরা যদি তোমার কোনো ক্ষতি করে? মেয়ের এই ভয়ের জবাবে রমিজ মাস্টার এমন একটি কথা বলেন যা প্রতিটি মধ্যবিত্ত পরিবারের আসল সত্য। তিনি বলেন, অন্যায়কে ভয় পেলে চলবে না মা, অন্যায় দেখলে রুখে দাঁড়াতে হয়। মনে রাখবি, আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের একমাত্র সম্পদ হলো ইজ্জত, আর এই ইজ্জত নিয়ে আমি কাউকে ছিনিমিনি খেলতে দেব না।
পরদিন সকালে নিজের নীতি আর আদর্শকে সঙ্গে নিয়ে রমিজ মাস্টার শটান চলে যান চেয়ারম্যানের বাড়িতে। তিনি চেয়ারম্যানকে সব ঘটনা খুলে বলেন, কিন্তু চেয়ারম্যান উল্টো তার লম্পট ছেলের পক্ষ নিয়ে সাফ জানিয়ে দেয়, আমার ছেলে তো এমন না, ও অনেক ভালো, তুমি মিথ্যা বলছো। চেয়ারম্যানের এই অন্ধত্ব দেখে রমিজ মাস্টার কড়া গলায় বলেন, আপনি আপনার ছেলেকে শাসন করুন চেয়ারম্যান সাহেব, নইলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব, আমি পুলিশের কাছে যাব। পুলিশের নাম শুনে চেয়ারম্যানের অহংকারে আঘাত লাগে। সে রাগে অগ্নিশর্মা হয়ে রমিজ মাস্টারের দিকে তাকিয়ে হুমকি দিয়ে বলে, সামান্য এক মাস্টার হয়ে তুমি আমাকে পুলিশের ভয় দেখাও? এর প্রতিশোধ আমি নেব রমিজ, এর চড়া দাম তোমাকে দিতে হবে। চেয়ারম্যানের সেই হুমকির পরদিন রূপা যখন কলেজ থেকে ফিরছিল, তখন শকুনের মতো তার পথ আগলে দাঁড়ায় সিয়াম। তার চোখে তখন প্রতিশোধের আগুন। সিয়াম দাঁত কিরমির করে বলে, আমি কিছু না করতেই তোর বাবাকে দিয়ে নালিশ করেছিস, তাই আজ তোকে আমি ভোগ করে এর শোধ নেব। কথা শেষ হতে না হতেই সিয়াম রূপার ওপর ঝাঁপিয়ে পড়ে। রূপা তার সর্বশক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এক পর্যায়ে নিজের ইজ্জত বাঁচাতে সে গায়ের ওড়না ফেলেই গ্রামের রাস্তা দিয়ে পাগলের মতো দৌড়াতে থাকে এবং শেষে জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়। এর পরের দৃশ্যটি আরও মর্মান্তিক। যে সমাজ ভিকটিমের পাশে দাঁড়ানোর কথা, সেই সমাজের মানুষই উল্টো রূপাকে নিয়ে নোংরা কানাকানি শুরু করে। হেডমাস্টার রমিজ মিয়া যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন তার কানে আসে নিজের মেয়ের নামে জঘন্য সব মিথ্যা অপবাদ। পরিস্থিতি আরও খারাপ হয় যখন চেয়ারম্যানের নির্দেশে গ্রামে সালিশ বসে। বিচারের নামে সেখানে চলে এক প্রহসন। চেয়ারম্যান নির্লজ্জের মতো অভিযোগ তোলে, মাস্টারের মেয়ে গ্রামের ছেলেদের সাথে খারাপ কাজ করে বেড়াচ্ছে, তার জন্য গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। আর হাইরে সমাজ, চেয়ারম্যানের ভয়ে গ্রামের সবাই এই মিথ্যা কথায় সায় দেয়। চেয়ারম্যান তখন চূড়ান্ত রায় ঘোষণা করে, বাবা ও মেয়ে দুজনকেই গলায় জুতার মালা পরিয়ে মুখে চুনকালি মেখে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। আমরা দেখতে পাই এক হৃদয় বিদারক দৃশ্য। যে শিক্ষক সারা জীবন গ্রামের মানুষকে আলো দেখিয়েছেন, আজ তাকেই জুতার মালা গলায় দিয়ে গ্রাম ছাড়তে হচ্ছে। এই চরম অপমান সহ্য করতে না পেরে গ্রাম ছাড়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রমিজ মাস্টার। রূপা এক মুহূর্তের মধ্যে এতিম হয়ে যায়। দৃশ্যপট পরিবর্তিত হয়ে চলে আসে ব্যস্ত ঢাকা শহরে। গ্রাম থেকে বিতাড়িত এতিম রূপা টানা 2 দিন না খেয়ে রাস্তার পাশে ক্লান্ত হয়ে ঘুমিয়েছিল। ঠিক তখনই এক ভদ্রবেশী শয়তান তার কাছে আসে। লোকটা রূপাকে মিষ্টি কথায় ভুলিয়ে খাবার খাওয়ানোর নাম করে একটি হোটেলে নিয়ে যায়। ক্ষুধার্ত রূপা যখন গোগ্রাসে খাচ্ছিল, তখন লোকটি তাকে বলে, তুমি আমার সাথে চলো, তোমাকে একটা ভালো কাজ দেব। সরল বিশ্বাসে রূপা লোকটির কথায় রাজি হয়ে যায়। কিন্তু রূপা জানত না তার কপালে কি অপেক্ষা করছে। লোকটি তাকে একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে দুজন অপরিচিত লোকের হাতে তুলে দিয়ে চলে যায়। এরপর সেখানে ঘটে সেই বিভীষিকাময় ঘটনা। তাদের একজন রূপাকে জোর করে অন্য রুমে নিয়ে যায় এবং তার ওপর পাশবিক নির্যাতন চালায়। রূপার জীবনটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু নিয়তি তাকে বাঁচিয়ে রাখে আরও কষ্টের জন্য। পরদিন সকালে নির্যাতিতা এবং অনাহারী রূপা ক্ষুধার জ্বালায় একটি দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। সে দোকানদারের কাছে মিনতি করে একটা রুটি খেতে চায়। দোকানদার তখন অবজ্ঞা সুরে বলে, বয়স তো কম না, ইয়াং একটা মেয়ে হয়ে ভিক্ষা করো কেন? কাজ করে খেতে পারো না? দোকানদারের অপমান গায়ে না মেখে রূপা তার কাছেই একটা কার্ড চেয়ে বসে। দোকানদার তখন এক পরিচিত মহিলাকে ফোন দেয়। কিছুক্ষণ পর একজন মহিলা এসে রূপাকে রানু নামের আরেক মহিলার বাসায় নিয়ে যায়। রানু শুরুতে রূপার সাথে খুব ভালো ব্যবহার করে, যেন সে কত আপন। কিন্তু খুব শীঘ্রই রানুর আসল রূপ বেরিয়ে আসে। পরের দৃশ্যেই আমরা দেখি রানু জোর করে রূপাকে একটি লোকের সাথে ঘরে পাঠাতে চায়। রূপা রাজি না হওয়ায় রানু এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে রূপার ওপর অমানসিক নির্যাতন চালায়। মারধরের চোটে একসময় রূপা বাধ্য হয় হার মানতে। আর এভাবেই অনিচ্ছা সত্ত্বেও শুরু হয় রূপার অন্ধকার জগতের যাত্রা। রূপার জীবনের এই করুণ কাহিনী শুনে আবিরের চোখ ছলছল করে ওঠে। সে রূপার হাত ধরে বলে, রূপা, আমি তোমাকে ভালোবেসেছি মন দিয়ে, দেহ দিয়ে নয়। তোমার অতীত যাই হোক না কেন, আমি তোমাকেই চাই। আবির তার কথা রাখে। সে সমাজের সব বাধা উপেক্ষা করে রূপাকে বিয়ে করে সোজা নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু সমস্যা তো কেবল শুরু। ছেলের বউকে দেখে আবিরের বাবার রেগে আগুন হয়ে যান। তিনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখা পান আবিরের বন্ধু নিলয়ের সাথে। নিলয় সুযোগ বুঝে আগুনে ঘি ঢেলে দেয়। সে বলে, আঙ্কেল, আবির এটা কি করল? শেষমেশ একটা পতিতা মেয়েকে বিয়ে করল। পতিতা শব্দটি শুনে আবিরের বাবার মাথায় আকাশ ভেঙে পড়ে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে তিনি বাসায় ফিরে আবিরকে ত্যায্য পুত্র ঘোষণা করেন এবং আবির এবং রূপাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। মাথা গোজার ঠাঁই হারিয়ে আবির রূপাকে নিয়ে আসে তার বন্ধু নিলয়ের কাছে। নিলয় তাদের থাকার জন্য তার সেই গোপন ফ্ল্যাটটি ছেড়ে দেয়, যেখানে নিলয় আর রূপা একসময় ঘনিষ্ঠ হতো।
নিয়তির কি খেলা, আজ সেই ঘরেই রূপা আবিরের স্ত্রী হিসেবে আশ্রয় নিল। গল্পের দৃশ্যপটে এবার দেখা যায় নিলয়ের বাবার অসুস্থতা। তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে, অবস্থা খুবই সংকটাপন্ন। এদিকে আবির রূপার স্বপ্ন পূরণের জন্য হন্যে হয়ে চাকরি খুঁজছে, কিন্তু কোথাও কাজ পাচ্ছে না। উপায় না পেয়ে আবির রাতে নিলয়ের কাছে এসে 1,00,000 টাকা ধার চায়। নিলয় অবাক হয়ে জানতে চায়, এত টাকা দিয়ে কি করবি? আবির দৃঢ় গলায় বলে, আমি রূপাকে আবার ভার্সিটিতে ভর্তি করাবো, তার স্বপ্ন পূরণ করব। নিলয় বলে, ভার্সিটির খরচ তো অনেক, তুই চালাবি কি করে? আবির তখন আবেগী হয়ে উত্তর দেয়, প্রয়োজন হলে আমি আমার সব রক্ত বিক্রি করে দেব, তবুও রূপার স্বপ্ন আমি পূরণ করবই। গভীর রাতে নিলয়ের বাবার অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে যায়। ডাক্তার জানায় দ্রুত কিডনি লাগবে। বন্ধুর বিপদে আবির চুপ থাকতে পারে না। সে নিলয়কে বলে, তোর বাবার জন্য আমি আমার একটা কিডনি দান করব। কিডনি ডোনেশনের কথা চূড়ান্ত হওয়ার পর আবির আর রূপা যখন নিলয়ের বাবাকে দেখতে যায়, তখন ঘটে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। নিলয়ের বাবাকে দেখে রূপা চমকে ওঠে, আর রূপাকে দেখে নিলয়ের বাবাও ভয়ে শিউরে ওঠেন। তাদের দুজনের চোখে তখন বিস্ময় আর আতঙ্কের ছাপ। পরদিন সকালে আবির কাজের সন্ধানে বেরিয়ে গেলে নিলয় তার আসল রূপ ধারণ করে। সে রূপাকে নির্লজ্জের মতো প্রস্তাব দেয়, আমরা কি আবার এক হতে পারি না? রূপা ঘৃণা ভরে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে নিলয় হুমকি দিয়ে বলে, তুমি যদি আমাকে ভালো না বাসো তবে আমি তোমার সংসার ভেঙে চুরমার করে দেব। রাতে নিলয় আবিরের হাতে প্রতিশ্রুত সেই 1,00,000 টাকা তুলে দেয় এবং জানায় খুব শীঘ্রই তার বাবার কিডনি অপারেশন হবে। আবির সরল মনে কথা দেয়, চিন্তা করিস না বন্ধু, অপারেশনের দিন আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। কিন্তু নিলয়ের লালসা তখন সীমা ছাড়িয়ে গেছে। পরদিন সে আবারও রূপাকে জোর করতে থাকে। রূপা কিছুতেই রাজি না হলে নিলয় ক্ষিপ্ত হয়ে রূপার গলার টিপে ধরে। ঠিক সেই মুহূর্তে রূপার সেই বান্ধবী তাকে বাঁচাতে ছুটে আসে। নিলয় হিতাহিত জ্ঞান হারিয়ে বান্ধবীটির গলা টিপে ধরে সজোরে ধাক্কা দেয়। দুর্ভাগ্যবশত মেয়েটি গিয়ে পড়ে একটি ধারালো রডের ওপর এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভয় আর আতঙ্কে রূপা তখন দিশেহারা। রাতে আবির বাসায় ফিরলে রূপা তাকে কসম দিয়ে বলে, তুমি আমাকে ছেড়ে তোমার পরিবারের কাছে ফিরে যাও, যদি না যাও তবে আমি আত্মহত্যা করব। রূপার এমন অদ্ভুত জেদ আর কসমের কাছে হার মেনে আবির বুক ভরা কষ্ট নিয়ে নিজের বাবার বাড়িতে ফিরে যায়। এদিকে মানসিক চাপে এবং শারীরিক অসুস্থতায় রূপা রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে যায়। হাসপাতালে জ্ঞান ফেরার পর ডাক্তার তাকে যে খবর দেয় তা ছিল মৃত্যু পরোয়ানার মতো। ডাক্তার জানায় রূপার শরীরে মরণ ব্যাধি এইডস বাসা বেঁধেছে। অন্যদিকে অপারেশন থিয়েটারে মৃত্যুর প্রহর গুনছে নিলয়ের বাবা। নিলয় আবিরকে ফোন করে হাসপাতালে আসতে বলে, কারণ আজই সেই দিন যখন আবিরকে কিডনি দিতে হবে। আবির তার কথা রাখে। সে বন্ধুর বাবার জীবন বাঁচাতে নিজের কিডনি দান করতে রাজি হয়। কিন্তু অপারেশন শেষে ডাক্তার এক দুঃসংবাদ নিয়ে আসে। অপারেশন সফল হলেও আবির আর বেঁচে নেই। কিডনি দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে আবির মারা গেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! হাসপাতালের করিডরে আবিরের নিথর লাশের পাশ দিয়েই হেঁটে চলে যায় রূপা। তার চোখে আর জল নেই, আছে কেবল পাথর চাপা কষ্ট আর প্রতিশোধের আগুন। রূপা সোজা চলে আসে নিলয়ের বাসায়। সেখানে গিয়ে নিলয়ের সামনে সে তার জীবনের সবচেয়ে গোপন এবং জঘন্য সত্যটা প্রকাশ করে। রূপা নিলয়ের চোখের দিকে তাকিয়ে বলে, নিলয়, তুমি জানতে চাও আমি কিভাবে পতিতা হয়েছিলাম? তোমার বাবাই হলো আমার জীবনের সেই প্রথম পুরুষ যে আমাকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে জোরপূর্বক ভোগ করেছিল। বাবার এই জঘন্য কুকর্মের কথা শুনে নিলয়ের পায়ের তলা থেকে মাটি সরে যায়। ঘৃণা আর অপরাধ বোধে তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। রাগের মাথায় সে নিজের হাতেই তার বাবাকে খুন করে ফেলে। সিনেমার শুরুতে আমরা যে দৃশ্য দেখেছিলাম, নিলয় জেলখানায় পুলিশকে তার বাবাকে খুন করার কারণ বলছিল, সেই বৃত্ত আজ এখানেই পূর্ণ হলো। ভালোবাসা, বিশ্বাস আর পাপের এক করুণ পরিণতির মাধ্যমে শেষ হয় এই মুভিটি।